পারভেজ আলম, ওয়ালাইকুম আসসালাম। ইমন, থ্যাংক ইউ। সো একটু শেয়ার করে দেন যারা যারা আছেন। সারা বাংলাদেশেই এই ক্লাসটা উপযোগী হবে। এখন এইখানে একটা কথা বলা জরুরি, আজকে যে প্যাসেজগুলো ইম্পর্টেন্ট সিলেক্ট করা হয়েছে তার মধ্য থেকে কোনো বোর্ডে যদি সেটা চলে এসে থাকে তাহলে সেটা বাদ দিয়ে বাকিগুলো পড়তে হবে। এটা আগেই বলে দিলাম, যদি কোনো বোর্ডে গতবার সেটা এসে থাকে, আমরা ওভারঅল এটা করার চেষ্টা করেছি যাতে করে গোটা ইংরেজির যে সমস্যা, ইংরেজি কি পড়বো, কতটুকু পড়বো, কোনটা বাদ দিব, কোনটা বাদ দিব না, এই যে টেনশনসগুলো সবার মাথায় কাজ করতেছে, এই টেনশনসগুলো কিন্তু আসলে একটা মহামারী আকারে ধারণ করে পরীক্ষার্থীদের মাথায়। সো আমরা যেহেতু আমি একজন এক্সামিনার এবং স্ক্রুটিনাইজার ইংলিশ সেকেন্ড পেপারের, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি যে যত সুন্দর করে ভালো মার্কস ক্যারি করা যায় সেই ব্যাপারে অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু শেয়ার করে নাও সবাই, একটু সবাই শেয়ার করে নাও। আমরা তাহলে ক্লাসের মূল ইয়েতে চলে যাচ্ছি, তোমরা অবশ্যই থাকবে সাথে আমাদের শেষ পর্যন্ত। সো প্রথমেই আমরা যাব যেটা হচ্ছে যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজ অংশ আছে, সিন কম্প্রিহেনশন অংশ আছে। সো আমি সেখান থেকে 11টা প্যাসেজ সিলেক্ট করেছি। এই 11টা প্যাসেজ থেকেই কিন্তু আমাদের অনেকগুলো মার্কস, প্রথমে এমসিকিউ, তারপর হচ্ছে কোশ্চেন আনসার। সো আমি অবশ্যই বলবো যে তোমরা কোশ্চেন আনসার যখন করতে যাবে বা এমসিকিউ যখন করতে যাবে, কখনোই আগে প্যাসেজটা পড়বে না। আবারও বলতেছি, কখনোই আগে প্যাসেজটা পড়বে না। তোমরা কি করবে, আগে নিচের যে প্রশ্নগুলো দেয়া থাকবে সেই প্রশ্নটা দেখে নিবে, প্রশ্নটাতে কি চাওয়া হয়েছে, তোমার কাছে কি চাওয়া হয়েছে। এখন ওখানে কি হোয়াই দিয়ে প্রশ্ন করেছে, নাকি হোয়াট দিয়ে প্রশ্ন করেছে, নাকি হাউ দিয়ে প্রশ্ন করেছে, না হোয়েন দিয়ে প্রশ্ন করেছে, এটা যখন মাথায় সেট হয়ে যাবে, তারপরে প্যাসেজটা পড়লে কি হবে যে আচ্ছা আমার কাছে তো এইটা চাওয়া হয়েছে, আমাকে এইটা লিখতে হবে, এটা একটা বিষয়। আর একটা দেখতে হবে কোশ্চেনটা কোন টেন্সে আছে, যেই টেন্সের যেই ফর্মে থাকবে, আবারও বলতেছি যেই টেন্সের যেই ফর্মে থাকবে আনসারটা অবশ্যই সেই টেন্সের সেই ফর্মেই লিখতে হবে। ফর এক্সাম্পল, প্রশ্ন করা হলো হোয়াই ডিড হি ডু দ্যাট, হোয়াই ডিড হি ডু দ্যাট। আবারও বলছি হোয়াই ডিড হি ডু দ্যাট, বলো দেখি এটা কোন টেন্স, তোমরা অবশ্যই বলবে ডিড আছে, পাস্ট টেন্স, রাইট। অতএব তোমার আনসারটাও কিন্তু অবশ্যই কি হবে, পাস্ট টেন্সেই লিখতে হবে। আমরা কি করি, খুব তাড়াহুড়ার মধ্যে থাকি, ও প্যাসেজ থেকে একটা লাইন তুলে দিয়ে দেই, প্যাসেজ থেকে লাইন তুলে দিলে আমাদের মতো টিচাররা ওটা কেটে দিয়ে জিরো দিয়ে দিবে। সো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, আমি খুবই কেয়ারফুলি এটা অনুরোধ করব যে কোশ্চেনটা যদি পাস্ট টেন্সে থাকে অবশ্যই উত্তরটাও পাস্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে যদি থাকে প্রেজেন্ট টেন্সেই উত্তর হবে। এখন কোশ্চেন কত প্রকার আসতে পারে, কোশ্চেন অবশ্যই আছে ইয়েস নো কোশ্চেন। সো ইয়েস নো কোশ্চেন আবার কীভাবে হয়, অক্সিলারি ভার্ব দিয়ে। আবারও বলতেছি, অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো তৈরি করা হয়, এখন অক্সিলারি ভার্ব আছে দুই প্রকার, মডেল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিগুলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর মডেল অক্সিলারি তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড আমরা সবাই জানি। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় ডু ইউ এগ্রি, ডু ইউ নো, ক্যান ইউ সে, ক্যান ইউ টেল, আর আর ইউ এগ্রি, তখন তোমার উত্তরগুলো অবশ্যই ইয়েস বা নো দিয়ে শুরু করতে হবে। সো যদি ইয়েস নো কোশ্চেন থাকে, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই তোমাকে ইয়েস নো দিয়ে কিন্তু শুরু করতে হবে। আর ইয়েস এবং নো এর পরে কিন্তু তোমাকে কমা দিতে হবে, তারপরে তোমার বাকি বিষয়টা তোমাকে কিন্তু লিখতে হবে। আর যদি ডাবল এস কোশ্চেন দিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, ডাবল এস কোশ্চেন দিয়ে লিখতে হবে। সো আমি এখানে যে কয়েকটা প্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি সেটার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এইটা দেখো, উই স্পেন্ড মানি। তো এই বিষয়টা উই স্পেন্ড মানি, আমরা কেন টাকা খরচ করি না করি সেটা তো আছেই। তারপরে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, মেয়েদের নিয়ে যেহেতু কথাবার্তা চলছে। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স, একেবারেই খুবই কমন একটা প্যাসেজ। অ্যাডোলেসেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। গ্রিক ফিলোসোফার্স, এটা অনেক কঠিন হয়ে যায়, তারপরেও আমি মাঝখানে রেখেছি, এইটা বেশি ইম্পর্টেন্ট এ বছরের জন্য। আমি মনে করি যে এইটা সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক, কারণ আমরা স্টুডেন্টরা এবার অনেক পরিমাণ সিভিক এঙ্গেজমেন্ট করেছি আমরা, ট্রাফিক থেকে শুরু করে, ক্লিন থেকে শুরু করে, অনেক অঙ্কন থেকে শুরু করে অনেক কিছু করার চেষ্টা করেছি। দ্যাট মিনস এই 6টা প্যাসেজের মধ্যে আচ্ছা এই 6টার প্যাসেজের মধ্যে আমি মনে করি যে এই প্যাসেজটা এবার এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য তোমরা সিভিক এঙ্গেজমেন্ট যেটা আমরা এবার করেছি, আমরা যে 24 বিপ্লবের সময় আমরা ট্রাফিক
নিজে নিজেই আমরা কন্ট্রোল করেছি, তারপরে ক্লিননেস যে বিষয়টা করেছি, সেজন্য আমার কাছে মনে হয় যে এটা এবার পরীক্ষায় আসার মতো একটা বিষয়। তারপরে স্টুডেন্টসের যেটা আছে, তারপরে বিউটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। ড্রিমসের সংজ্ঞা গবেষণা দেওয়া আছে। তো আমার মনে হয় 1 থেকে 8 পর্যন্ত প্যাসেজ পড়লেই এবছর প্যাসেজের মেসেজটা বের করা খুব সম্ভব হবে। আর এমসিকিউ এর ব্যাপারে কি বলবো, মোস্ট অফ দ্য টাইম এমসিকিউ থেকে সিনোনিমেই আসে। সো তোমরা একটু সিনোনিম অ্যান্টোনিমগুলো খেয়াল করার দরকার আছে। সেখানে দেখবা যে যদি নাউন চাইছে তোমাদের কাছে, সে নাউনের অ্যান্সারটা নাউনই হবে, এবং যদি তোমাদের কাছে অ্যাডজেক্টিভ চায় তাহলে সেটা অ্যাডজেক্টিভেই হবে। সো এখন নাউন চেনার উপায়টা কি? কোনো শব্দের শেষে যদি টিওয়াই, সিওয়াই, মেন, শিপ, হুড, নেস, লজি, ডোম, ইয়ার, এআর, টিআইওএন, এসআইওএন, ইজম, হ্যাঁ, আইএসটি, এগুলো যদি থাকে তাহলে সাধারণত নাউন হয়। অতএব তোমার উত্তরটাও কিন্তু নাউনের মধ্যে নিয়ে আসতে হবে। সো আমার মনে হয় এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসারের জন্য যে প্যাসেজটা থাকবে, আই থিঙ্ক এটা ইনাফ। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই জায়গাটাতে তোমরা প্রশ্ন করতে পারো। শাহেদ বর্ষণ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ শাহেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো তোমরা যারা লাইভে আসো, দেখতেছো, তোমরা কমেন্ট করতে থাকো। আমরা অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টটাতে রিপ্লাই দেওয়ার। তবে এখন আসছি, আমরা যদি পরের টপিকসটাতে চলে যাই, পরের টপিকসটাতে চলে গেলে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ যে দেখতে পাবো পরের বিষয়গুলো আর কি। ওকে, সো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেখানে করবে, আমি একবারে উত্তর দেওয়ার চেষ্টা করব পরে। এখন আসি পরের যেটা ফ্লো চার্ট এবং সামারির জন্য যে প্যাসেজটা আমাদের থাকে। এই ফ্লো চার্ট এবং সামারি যে রাইটিংটা, এটা নিয়ে আমার কিছু কথা আছে। তার আগে এখানে 12টা প্যাসেজ দেওয়া আছে। তার মধ্যে চিলড্রেন রাইটস টু এডুকেশন ইজ ওয়াইডলি, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কোরাল, কারণ সেন্ট মার্টিন নিয়ে আমাদের অনেক প্ল্যান চলছে, সো দ্যাট উই ক্যান কিপ ইট প্রিজার্ভেশন। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এডুকেশন, এটা আমাদের অবশ্যই শিক্ষা, এডুকেশন নট অনলি এনরিচেস আস উইথ নলেজ, বাট what does education do? You know this from this passage. So please read the passage very carefully. I think among these 12 passages, এই যে আমি 1, 4, 6 আর 9 দিলাম, এটা আমার কাছে খুবই মনে হয় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। সো এখন আমরা যদি তারপরে সিলেক্টটাতে যাই, তাহলে দেখবো হাউ টু ডু ফলো চার্ট। যেহেতু এখান থেকে আমাদের ফ্লো চার্ট করতে হয়, এই ফ্লো চার্টটা নিয়ে কিন্তু অনেক সমস্যা। এখন এই ফ্লো চার্ট করতে গেলে আমাদেরকে কি করতে হয়? একটা সেন্টেন্সকে ফ্রেজে রূপান্তর করতে হয়। আমি আবারও বলছি, একটা সেন্টেন্সকে কি করতে হয়? ফ্রেজে রূপান্তর করতে হয়। এখন ফ্রেজে রূপান্তর করতে গেলে আমাদের যে বিষয়টা জানা দরকার, সেটা হলো যে পুরা প্যাসেজটা খুবই কেয়ারফুলি পড়তে হবে। পড়ার পরে যে বিষয়টার উপরে ফ্লো চার্ট, বেসড অন ইউর রিডিং, এখন বেসড অন ইউর রিডিং, তোমার পড়ার উপর ভিত্তি করে কি পড়বে তুমি, তোমাকে যে টপিক্সটা ওখানে দেয়া থাকে। সো কি করবে? ফ্লো চার্ট নির্ভর করে প্যাসেজের থিমের উপর। এখন থিম আমি কিভাবে পাবো? পুরো প্যাসেজটাকে হোয়াই দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি থিম পেয়ে যাবে। কেন এই প্যাসেজটা লেখা হয়েছে, কেন? আর এটাও যদি মাথায় না আসে, তাহলে দেখবা প্যাসেজের ফার্স্ট লাইনে এবং লাস্ট লাইনে কোন বিষয়টাকে হাইলাইট করা হয়েছে। যে বিষয়টাকে হাইলাইট করা হয়েছে সেখানে কিন্তু থিমটা লুকিয়ে থাকে। ইনশাল্লাহ তোমরা থিমটা খুঁজে পাবে। ফ্লো চার্ট করার সময় নির্দিষ্ট বিষয়ের উপর পয়েন্টস তৈরি করা, এটাই ফ্লো চার্ট। একটি দেয়া থাকে করে, আর বাকিগুলো করতে হয় এবং বক্সের মধ্যে তোমাকে নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। এখন কথা হলো, প্রথমটা যেরকম করে দেওয়া থাকে, তাহলে পরেরগুলো কি সেরকমই করব না কি করব? অবশ্যই প্রথমটা যেভাবে করে দেওয়া থাকে সেভাবে করতে পারো, অথবা অন্য ভিন্নতা গেলে তখন স্যারেরা হয়তো অনেক সময় কেটে দিতে পারে। সেজন্য ইউ মাস্ট ফলো দ্য ফার্স্ট ওয়ান ডান ফর ইউ। তোমার জন্য যেটা করে দেওয়া আছে তুমি অবশ্যই কিন্তু সেটা ফলো করবে। ফ্লো চার্ট করতে অবশ্যই সেন্টেন্স করা যাবে না। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সেন্টেন্স অ্যান্ড এ ফ্রেজ? ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য 1 সেকেন্ডেই তোমরা বলতে পারবে। একটা সেন্টেন্সে অবশ্যই ভাব থাকবে এবং সেটা ফাইনাইট ভাব হতে হবে, অথবা নন ফাইনাইটও হতে পারে। একটা সেন্টেন্সে অবশ্যই ভাব থাকবে, কিন্তু একটা ফ্রেজে ভাব থাকবে না। এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলেই একটা ক্লাসের প্রয়োজন, বাট উই ডু নট হ্যাভ মাচ টাইম অর সাফিসিয়েন্ট টাইম টু ডিসকাস অ্যাবাউট দিস থিংস। সো একটা সেন্টেন্স থেকে, যেমন আই লিভ ইন বাংলাদেশ, এখন এটা একটা সেন্টেন্স। এখন এটাকে আমরা যদি ফ্রেজ আকার করি, তাহলে লিভিং ইন বাংলাদেশ, শেষ। তার মানে আমরা সবগুলোই যে আইএনজি দিয়ে করতে হবে নট নেসেসারিলি ইম্পর্টেন্ট। তাহলে ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হলো যে আমাদেরকে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আদার্স থাকে, এই বিষয়গুলোকে নিয়ে
কাজ করাটা হচ্ছে সেন্টেন্স, আর সেখান থেকে ভার্বটাকে অমিট করে দেওয়াটাই হচ্ছে কি ফ্রেজ। এবার আসো তার পরের বিষয়টাতে যাই, সামারি। তো সামারি রাইটিং ইজ এ ফোকাস রাইটিং, এবং তুমি সামারি লেখা ছেড়ে দিতে পারো, বাট আনটিল ইয়োর অনার্স সেকেন্ড ইয়ার অর ইয়োর বিসিএস রিটেন এক্সাম সামারি তোমাকে ছাড়বে না। সেজন্য সামারি রাইটিংটা হচ্ছে একটা ফাইটিং স্কিল। এই সামারি রাইটিং ইজ কল্ড ফাইটিং স্কিল। কীভাবে এখন এটাকে তুমি ডেভেলপ করবে, তার প্রথমটাই হচ্ছে সামারির মধ্যে এক্সাম্পল, কমা, কোটেশন ইত্যাদি দেয়া যাবে না। তার মানে আমাকে একটা বড় লেখাকে, একটা বড় গিভেন প্যাসেজকে ওই প্যাসেজের মেসেজটা বের করতে হচ্ছে। ইট মে বি উইথিন 5 সেন্টেন্সেস অর 6-7 সেন্টেন্সেস, কিন্তু কি বাদ দিতে হবে এটা আগে জরুরি। 1 নম্বরেই বাদ দিতে হবে কোনো এক্সাম্পল যদি আমাদের প্যাসেজের মধ্যে থাকে, তাহলে সেই এক্সাম্পলটাকে কিন্তু আমাদের বাদ দিতে হবে। এক্সাম্পল ইজ ক্রস, কমা এগুলো দেওয়া যাবে না, কারো কোটেশনস যেটা উক্তি বলি আমরা সেগুলো কিন্তু দেওয়া যাবে না। এছাড়াও যদি কোনো কবিতার লাইন থাকে বা প্রবাদ বাক্য থাকে অথবা কোনো উদাহরণ থাকে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, প্যাসেজের হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না। আমরা এটা একেবারে কমন একটা বিষয় যে প্যাসেজের লাইন আমরা হুবহু তুলে দিচ্ছি, সো এটা করা যাবে না। সো আমরা একটু দেখি কে কে কমেন্ট করতেছে। তো তোমরা সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাইও, আশা করি শুনতে পাচ্ছ। তোমাদের কারো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারবে। ওয়ালাইকুম সালাম আসাদুল ইসলাম, ধন্যবাদ। ভেরি গুড। হ্যাঁ, খুবই ভালো, 54 জন ক্লাসটি দেখতেছে। আশা করি তোমরা শেয়ার করে দিবে, এবং আজকে খুবই উপকার হবে যাদের ছোট ছোট সমস্যাগুলো আজকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে জয়কলি একাডেমি, জয়কলি পাবলিকেশনসের পক্ষ থেকে এটা আমাদের বিশাল একটা আনন্দের বিষয় যে আমরা স্টুডেন্ট নিয়ে যেহেতু কাজ করি, আমরা স্টুডেন্ট ফ্রেন্ডলি বিষয় নিয়ে কাজ করি। যদি স্টুডেন্টের জন্য সামান্যটুকু উপকার হয়, তাহলে আমরা জয়কলি পরিবার অনেক বেশি আনন্দিত। ওকে, এবার আসি এই সামারির প্যাসেজের মেসেজটা আমরা কিভাবে বের করব। তার মানে আমরা প্রথমেই জেনে গেলাম এক্সাম্পল দেওয়া যাবে না, কোটেশন দেওয়া যাবে না, কারো উক্তি দেওয়া যাবে না, প্রবাদ বাক্য লেখা যাবে না, কোনো উদাহরণ দেওয়া যাবে না, কবিতার লাইন থাকলে দেওয়া যাবে না। তাহলে দিবটা কি? তাহলে দিব যেটা, সেটা হলো আমরা হুবহু কোনো প্যাসেজের লাইন তুলে দিব না। আমরা শুরু করতে পারি এভাবে, টু রাইট দ্য সামারি অফ দি প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট, শুরু হয়ে গেল কিন্তু। অথবা টু সামারাইজ দ্য প্যাসেজ, কমা, ইট ক্যান বি সেড দ্যাট, কোন বিষয়টার উপরে সামারি লিখতে বলতেছে সেটা লিখলেই কিন্তু হবে। তারপরে প্রথমে বলতে হবে কি, কি ওইটা লিখে দাও, কি ডিফিনেশন, যে বিষয়টা দেয়া থাকতেছে এটা ডিফিনেশন। তারপরে কি দিবে, তারপরে তুমি দাও কি হয়েছে, কি হয়েছে, তারপরে এটা বৈশিষ্ট্য, ওটার বৈশিষ্ট্য, এটার ফিচার্সগুলো লেখো। তাহলে প্রথমে লিখবা কি, তারপরে লিখতেছো কি হয়েছে, তারপর লেখো কি সমস্যা, কি সমস্যা, কি সমাধান। আবারও বলছি, প্রথমে আমরা লিখবো কি, তার মানে ডিফিনেশন অফ দ্য মেইন আইডিয়া অফ দি প্যাসেজ, কি কি হয়েছে, তার মানে ওর কাজটা কি, ওর বৈশিষ্ট্যটা কি। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি সমস্যা। এখন সব কিছুরই তো সমস্যা নাই, তখন ওই জায়গাটাতে আমরা কি করবো, সুবিধাগুলো লিখে দিব, তারপরে কি সমাধান। যদি সমস্যা থাকে তাহলে তো সমাধান আসবে, আর যদি সুবিধা থাকে তাহলে এটার গুড সাইড আলোচনা করবো। এভাবেই শেষের লাইনে তুমি লিখে দিতে পারো, ফাইনালি ইট ক্যান বি সেড দ্যাট দিস অ্যান্ড দিস থিংস। হয়ে গেল, এখানে তো কিছু নাই। পুরা বিষয়টার জিনিসটা লিখতে হবে, পুরা বিষয়টার মেইন জিনিসটা বের করে নিয়ে আসাটাই হচ্ছে সামারির একমাত্র, শুধুমাত্র এবং কেবলমাত্র কাজ। সেই জন্য সামারি এখন লিখতে গিয়ে আমরা ভেজালে পড়ে যাই, কোন টেন্সে লিখবো। তোমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে। আবারও বলতেছি, সামারি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে। সামারিতে কোনো প্যারা করার দরকার নাই। সামারিতে যে কয়েকটা সেন্টেন্স তুমি লিখবে, এই সব সেন্টেন্সগুলো যেন ইন্টার কানেক্টেড হয়। আবারও বলছি, সামারি অবশ্যই যেন ইন্টার কানেক্টেড হয়। সো আমরা দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছো। হ্যাঁ, মোহাম্মদ শফিক স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, মেহেদি হাসান সাব্বির, এসএসসি 25 ব্যাচ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সো শেয়ার করতে থাকেন, আমরাও ক্লাস চালিয়ে যেতে থাকি। দেখা যাক আজকের ক্লাসটা শেষ পর্যন্ত কতজন থাকে। আমরা চেষ্টা করব অবশ্যই ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ। তাহলে অবশ্যই সামারি লেখার বিষয়ে যে একটা ছোট্ট কনফিউশন যে আমরা কোন টেন্সে লিখবো, যদি প্যাসেজটা 5টা থাকে তাহলে কি 5টা লিখবো? নো, নো নিড। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লিখবে। এবং এই যে 5টা সেন্টেন্স বা 6টা সেন্টেন্স তুমি লিখবে, এগুলোকে তুমি কানেক্টরস দিয়ে কানেক্ট করো। প্রথমটাতে অ্যাগেইন দাও, তারপরে অ্যাকচুয়ালি দাও। হ্যাঁ, আমরা লিখতে পারি, প্রথমে আমরা অ্যাগেইন দিয়ে ডিফিনিশনটাকে করলাম, তারপরে বিসাইডস দিলাম, বিসাইডস দিলাম, তারপরে আমরা মোরাভার দিতে পারি,
মোরওভার, হ্যাঁ, তারপরে আমরা ইনফ্যাক্ট দিতে পারি, তারপরে ফাইনালি দিতে পারি। ফাইনালি দিয়ে আমরা এই যে 5টা কানেক্টরস ব্যবহার করে আমরা প্যাসেজটাকে এত সুন্দর করতে পারি, এত সামারিটাকে এত প্রাণবন্ত করতে পারি যে বিশ্বাসই হবে না যে এটা আসলে কোথা থেকে লিখছে। তার মানে কি, আমরা যখন খবর দেখি, আমরা যখন কোনো সিনেমা দেখি, আমরা যখন কোনো নাটক দেখি, আচ্ছা এই সিনেমাটা, এই খবরটা, এই নাটকটা যখন আমরা অন্যের কাছে বলতে যাই তখন কি আমরা পুরোটাই বলি নাকি জিস্টে বলি? আচ্ছা এটা কি আমরা মুখস্থ করি? যখন কোনো নাটক দেখি এটা কি আমরা মুখস্থ করি যে কোন ডায়ালগটা কে বললো? আমরা মাথায় নেই। তাহলে পেপার পড়লে, নাটক দেখলে, সিনেমা দেখলে কেন একবারই মনে থাকে? কারণ আমরা আমাদের পুরো ফোকাসটা, পুরো মনটা, মাইন্ডসেটটা আমরা কোথায় দেই? ওই নাটকটাতে দেই, ওই মুভিটাতে দেই, ওই পেপারটাতে দেই। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু মনে থাকে। আমাদের এখানে সমস্যাটা হলো, রিডিং স্কিলের একটা বড় সমস্যা হলো যে উই ডু নট গিভ আওয়ার 100% ফোকাস হোয়াইল রিডিং। আমরা যখন পড়ি তখন আমরা পুরো ফোকাসটা দেই না। না দেওয়ার কারণে যেই সমস্যাটা দাঁড়ায় সেটা হলো যে আমরা পড়ি, ওটাকে পড়া বলে না, ওটা হচ্ছে স্কিম থ্রু, ভাষা পড়া। এই ভাষাভাবে পড়ে আমরা ভেসে যাই, কি পড়লাম কিছুই বুঝলাম না। লাস্টে কি করি? হুবহু লাইন তুলে দেই, আর আমরা টিচাররাও খাতা পাই, নিয়ে মজারভাবে কেটে দেই, এভাবে টিক চিহ্ন দিয়ে দেখি যে নাম্বার কমাই দিলাম। তাহলে এখানে যদি 2 নাম্বারও কম দেয় টোটাল মার্কস থেকে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য লস প্রজেক্ট। ডিয়ার লার্নার্স, আশা করি লিঙ্কার্সের ব্যাপারটা, পরের লাইনটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা লিখে দিয়েছি। এবং অবশ্যই সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করতে হবে। যদি তোমরা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট দিয়ে বা ফিউচার দিয়ে যদি শুরু করো, তাহলে পরের অংশ যে কোনো টেন্স লিখতে পারবে। আর যদি প্রথমটাই পাস্ট হয়, পরেরটা অবশ্যই পাস্ট হবে। সো সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট বা ফিউচার দিয়ে শুরু করলে পরেরটা যে কোনো টেন্স দিয়ে করা যাবে, কিন্তু প্রথমটাই যদি পাস্ট হয় তাহলে অবশ্যই কিন্তু পরেরটাও পাস্ট করতে হবে। সো এখন পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব খুব সংক্ষেপে উত্তর দেওয়ার। সো অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে প্রশ্নটা তোমরা করতে থাকো। ওকে ডিয়ার লার্নার্স, এখানে এখন আমরা পরের স্লাইডটাতে যাব। পরের স্লাইডটাতে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারপ্রিটিং গ্রাফ এবং চার্ট। এটা তো তোমরা এসএসসিতেও পড়েছো, এখানেও পড়েছো। তবে আমার একটা এখানে যেটা পরামর্শ সেটা হলো যে এই গ্রাফটা লেখার সময় তোমরা হুবহু তুলে দাও যে ইন এত পার্সেন্ট, ইন এত পার্সেন্ট। বাট তোমরা কম্পেয়ার যদি করো তাহলে কিন্তু মার্কস ভালো পাবে। এবং কম্পেয়ার করার পরে শেষের দিকে গিয়ে, আবারও বলছি, শেষের দিকে গিয়ে তোমরা অবশ্যই কি করবে? নিজের একটা কমেন্টস দিবে যে আমরা দেখতে পাই এই গ্রাফটার মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো, এতে দেখা যাচ্ছে যে এই বিষয়টা রাইজিং অর ইনক্রিজিং আর এই বিষয়টা ডিক্রিজিং। এই যে একটা টোটাল কমেন্টস যদি তোমরা দিতে পারো তাহলে আমি মনে করি যে এই বিষয়টা অনেক বেশি প্রাণবন্ত হবে। ওকে, এখানে যে কয়টা দেওয়া আছে তার মধ্যে ইলিটারেসি প্রাইস হাইক এবার আসার সম্ভাবনা নাই, কারণ প্রাইসের দ্রব্যমূল্যের সব কিছুর দাম অনেক নিচে আছে। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এটা একটা ইস্যু, যেহেতু কিছুদিন আগেই এনভায়রনমেন্ট সামিট হয়েছে। ডেথ রেট ইন রোড অ্যাক্সিডেন্ট এটা ইম্পর্টেন্ট। পভার্টি লাইন, পপুলেশন গ্রোথ, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই ঠিক আছে, চাইল্ড ম্যারেজ রেট, এগুলো সোশ্যাল প্রবলেমগুলো আসবে, যেটা সহজ। কারণ আমরা ঢাকা থেকে চিন্তা করি কি যে এটা অনেক হাই থটের প্রশ্ন, বাট আমাদের কিন্তু অনেক প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরাও পরীক্ষা দেয় এবং প্রশ্নগুলো কিন্তু অনেক কিছু বিবেচনা করে প্রশ্নগুলো তৈরি করা হয়। এটা হাই থটের প্রশ্ন খুবই কম হয়, 5% হয়, আর বাকি 95%ই কিন্তু মিডল থটের প্রশ্ন হয়, যাতে অ্যাভারেজ টাইপ অফ স্টুডেন্টসরা ইংরেজিতে ভালো করে। সো ডিয়ার লার্নার্স, আশা করি গ্রাফ চার্টের সময় প্যারা করা যাবে কিনা এটা একটা প্রশ্ন, যে গ্রাফ চার্ট প্যারা করা যাবে কিনা। হ্যাঁ, প্যারা করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে না করাই উত্তম, যেহেতু এটা একটা গ্রাফ মানে হচ্ছে লেখচিত্র, একটা লিখা দেয়া আছে, একটা চিত্র দেয়া আছে, ওটা লিখনের মাধ্যমে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে গ্রাফ অথবা চার্ট। সো এখানে টেন্স কি হবে? এখন যদি দেয়া থাকে প্রথমটা যদি আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি, ইন দ্য গিভেন চার্ট উই ফাইন্ড দ্যাট, যদি শুরু করি, তোমার ইচ্ছা, তুমি এখন পরে পাস্ট টেন্সও বলতে পারো, যা খুশি তাই বলতে পারো, বাট তোমাকে ইউ মাস্ট বিগিন উইথ দ্য প্রেজেন্ট টেন্স। তোমাকে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করতে হবে, তাহলে তোমার আর পরে গিয়ে কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। ওকে, আমরা এখন পরেরটাতে যাচ্ছি। এখানে কয়েকটা চার্ট দেওয়া আছে, তার মধ্যে দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট, যে ছাত্রছাত্রীর অথবা একই কথা এটাও,
দ্য চয়েস অফ প্রফেশনস অফ স্টুডেন্টস, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট চার্টের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে চার্ট। আচ্ছা, এখন আসি তার পরের যে আইটেমটা, সেটা হচ্ছে রিয়ারেন্স। তবে আমি মনে করি চার্ট পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে একটু জানালে পরে ভালো হতো, আমরা তাহলে অবশ্যই বুঝতে পারতাম। আচ্ছা, এখানে ওকে, আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এর পরের যে আইটেমটা, সেই আইটেমটাতে যাই, কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে অনেক আইটেম আছে। সব আইটেমের নিয়ে যদি 2 মিনিট করে কথা বলা যায় তারপরে অনেক সমস্যা হবে, অনেক সময় লাগবে, তো অসুবিধা নেই। আমরা এবার পরের আইটেমটাতে যাচ্ছি। এই পরের আইটেমটা হচ্ছে কি? রিয়ারেন্স। রিয়ারেন্স, এটা তোমরা অনেক অভ্যস্ত, রিয়ারেন্স করতে তোমাদের কোনো অসুবিধাই নেই, কারণ আমি জানি যে তোমরা অনেকেই, রিয়ারেন্স একটা গেম বলতে পারো, যে উলট পালট করে দেওয়া থাকে প্যারাগ্রাফের একটা লাইন, সেটা তো আমি 20টার মধ্যে আমি ইম্পর্টেন্সগুলো দেখেছি, যেহেতু এটা পুরো ওভারঅল সব বোর্ডসকে আমি কভার করার চেষ্টা করতেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সক্রেটিস, রবার্ট ব্রুস, স্টিফেন হকিংস, অ্যারিস্টটল, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ ইউনুস, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 7টা, 20টার মধ্যেই 7টা অবশ্যই আজকে রাতেই শেষ করে ফেলা উচিত। যারা যারা আজকে লাইভ ক্লাস করতেছে বা পরে আমাদের ভিডিওটা দেখবে, তাদের উচিত হবে সেটা অবশ্যই আজকে রাতেই কমপ্লিট করা। আগামী 20 দিনে 20টা শেষ করো না, কোনো সমস্যা নেই। এখন সমস্যা হলো যে আমাদের কাছে, যার কাছে যে বই আছে, সে বইগুলোতে দেখা যাবে যে সক্রেটিসেরই 3-4 ধরনের আছে। তো তোমাদেরকে কি করতে হবে, যখন সক্রেটিস পড়বে তখন তোমরা তোমাদের বন্ধুদের সাথে পারলে শেয়ার করবে যে তোর কাছে সক্রেটিসের কোন কোন রিয়ারেন্স আছে, তাহলে বা কোনো অন্য, এখন সবার কাছে তো অনেকগুলো বই নাই, তো সক্রেটিসের কোনোটাতে হয়তো বা তার জন্ম মৃত্যুর নিয়ে শুধু আলোচনা করা আছে, সক্রেটিসের অ্যাক্টিভিটিস নিয়ে কোথাও আলোচনা করা আছে, কোথাও হয়তো বা সক্রেটিসের গ্রেটনেস নিয়ে আলোচনা করা আছে। এই সব বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। সো এখানে ওয়ালাইকুম আসসালাম নুর নবী, রমজান আলী, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, ইংলিশ তো ব্যাস অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, ক্লাস করতে অসুবিধা কি? ওকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ক্লাস করো, ওকে, অসুবিধা নেই। এবার আমরা আসি যে তারপরের যে বিষয়টা, এখন রিয়ারেন্স করতে গিয়ে আমরা কি প্যারাগ্রাফটা লিখবো? এটার একটা বড় প্রশ্ন। হ্যাঁ, আমি তোমাদের প্রশ্ন আমি বলে দিচ্ছি যে আমরা কি রিয়ারেন্সটা শুধু বি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এভাবে লিখে দিব, প্যারাগ্রাফটা লিখবো কিনা? অবশ্যই প্যারাগ্রাফটা লিখতে হবে, এবং এটা একটা রাইটিং স্কিল, এবং এটা ফোকাস রাইটিং একটা। অতএব এখানে তোমার ব্রেনটাকে স্ট্রমিং করা হচ্ছে, এবং ব্রেন থেকে পুরোপুরিভাবে তোমার পুরো বিষয়টাকে কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে ওখান থেকে, সো দ্যাট তুমি অনেক বেশি অ্যাক্টিভ হও, অনেক বেশি লিখতে পারো এবং জানতে পারো, এই বিষয়টাও এখানে আছে। সো এখন চলো দেখি যে আমি পুরো রিয়ারেন্সের বিষয়টাকে দুইভাবে প্রকাশ করতেছি। একটা হচ্ছে যে পার্সোনাল, কিভাবে আমরা পার্সোনাল রিয়ারেন্স করব। এটা একটা মানুষের জীবনের অধ্যায়। তো মানুষের জীবনের অধ্যায় এটা জন্মের সময় শেষ হয়ে যেতে পারে, কে কখন মারা যাবে সে জানে না। তবে নর্মালি যারা গ্রেট পারসন, তাদের লাইফ, এখানে যেগুলো লাইফের কথা বললাম গ্রেট পারসন, তাদের অবশ্যই বার্থ আইডেন্টিটিটা আমরা খেয়াল করব। তারপরে প্যারেন্টসের যদি কোনো পরিচয় থাকে সেটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। তারপরে হচ্ছে চাইল্ডহুড অ্যাক্টিভিটিস, হ্যাঁ যদি থাকে, চাইল্ডহুড অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে সেটা নিয়ে আসার চেষ্টা করব। স্কুল লাইফের যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সেটা নিয়ে আসার চেষ্টা করব। হায়ার এডুকেশন নিয়ে যদি কোনো কথা থাকে সেটা নিয়ে আসবো। জব ওয়ার্ক, তার বিখ্যাত কর্ম নিয়ে কথা থাকতে পারে, তার পুরস্কার। এখন এই পুরস্কারের বিষয়টা কিন্তু আফটার ডেথও হতে পারে, হ্যাঁ, মরণোত্তর পুরস্কারও হতে পারে। তারপরে সিকনেস, অসুস্থতা, যেমন কাজী নজরুলের অসুস্থতা আছে, তারপরে মৃত্যু পরবর্তী পুরস্কার। সো এটা একটা মানুষের জীবনের চ্যাপ্টার। এখন অবশ্যই একটা মানুষ এই 6 নাম্বারটা কখনো 4 নাম্বারটার আগে হবে না, মানে একটার সাথে একটা জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটার সাথে এটা জড়িত, এটার সাথে এটা জড়িত। হ্যাঁ, আলটিমেটলি এটা আমাদের জীবনের চ্যাপ্টার। আমরা সবাই মারা যাব, হ্যাঁ, যে অল পিপল উইল কিস দ্য কাপ অফ ডেথ, হ্যাঁ, কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, আমরা সবাই মরবো। কিন্তু তারপরেও
এই যে মানুষের এই সময়ের যে একটা 11টা, এই 1 থেকে 11 পর্যন্ত যে একটা মানুষের জীবনের যে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা যে কোনো সময় মানুষের ব্রেক হয়ে যেতে পারে। উই ডু নট নো হোয়েন উই উইল ডাই। দ্য মোস্ট আনসার্টেন থিং ইজ সার্টেন, অ্যান্ড দ্যাট ইজ ডেথ। অতএব এগুলো উলটপালট করা যাবে না। কাউকে আবার জন্মের আগে তাকে মৃত্যু যেন না হয়, সেজন্য রিয়ারেন্স যত বেশি পড়বে। প্রতিদিনটা গেম। সাপোজ তুমি অন্য সাবজেক্ট পড়তেছো, ভালো লাগতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না, ঘুম ধরতেছো, মোবাইলে হাত না দিয়ে, মোবাইলটাকে স্ক্রল না করে যেটা করা উচিত, আমার মনে হয় রিয়ারেন্স সলভ করা উচিত। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সলভ করা উচিত। তাহলে হবে কি, মনটা অন্যখানে যাবে না। ফ্রান্সিস বেকন বলেছে যে ম্যাথমেটিক্স মেক্স ম্যান সাবটল, মানে একেবারেই মানুষকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে ম্যাথ। আর ম্যাথ যেমন হিসাব না মিললে আরেকটা হিসাব মেলে না, ঠিক রিয়ারেন্সের কিন্তু একটা ভুল গেলে কিন্তু আরেকটা ভুল হয়ে যায়। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও তাই, যদি উইথ ক্লুজ হয়, অন্য একটা ক্লু আনি আরেকখানে বসে দিলে পরের ক্লুটাতে কি বসাবে? সো এগুলো মানুষকে অনেক বেশি মনোযোগী করে বিধায় এটা একটা রিডিং স্কিলের ট্র্যাপ, যাতে একটা স্টুডেন্টকে অনেক সুন্দর করে যাচাই বাছাই করে নাচিয়ে গুছিয়ে তাকে মানে বুঝে নেওয়া যায়। এবার আসেন ইমপার্সোনাল অর ইভেন্চুয়াল যে রিয়ারেন্সগুলো আছে। তো এখানে টোটাল 8টা বিষয় আমরা দেখব: হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, হ্যাঁ, কার সাথে, গুরুত্ব কি, ফলাফল। এই বিষয়গুলো আমি চেষ্টা করেছি, না হলেও অনেক বিগত 3-4 বছরের যে প্রশ্নগুলো, এগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে এই 8 ধরনের বিষয়ে পার্সোনাল বা ইভেন্চুয়াল যে কোনো একটা ঘটনা তুলে দিলেও এই ঘটনা থেকে এই বিষয়গুলো সাধারণত গুরুত্ব পায়। সো আশা করছি তোমরা অনেক রিয়ারেন্স পড়েছো। আমি যে 20টা দিয়েছি, এই 20টা আগামী 20 দিনে, যেহেতু আমাদের 26শে জুন থেকে পরীক্ষা, তো তার আমি 20 তারিখ পর্যন্ত বলবো। এই 20 দিনে, আগামী 20 দিনের মধ্যে তোমরা ইংরেজিটা শেষ করে ফেলবে। প্রতিদিন 1 ঘন্টা করে পড়লেও ইনাফ। প্রতিদিন ইংরেজিটা 1 ঘন্টা করে পড়বে। ফার্স্ট পেপার আধা ঘন্টা, সেকেন্ড পেপার আধা ঘন্টা, এভাবে পড়তেই দেখবে যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই পড়িবে। এমনই করিয়া পড়িতে পড়িতে তোমার হৃদয় মন্দিরে গাঁথিয়া যাইবে চির অম্লান চিরস্মৃতি। সো এই আশাবাদ ব্যক্ত করে পরের স্লাইডে যাচ্ছি। Okay, that is completing a story. Another item that is coming from your school life আসছে। তো এইখানে 16টা গল্প দেওয়া আছে। আমি আসলে স্টোরির ব্যাপারে ইদানিংকালে স্টোরিগুলো অনেক বেশি আপডেটেড দেখা যাচ্ছে যে ফেসবুক ভার্সন অনেক নতুনত্ব স্টোরির মধ্যে আছে। সো আমি মনে করি স্টোরির যে টেন্সটা, এই টেন্সটা ফলো করবে। এখানে অবশ্যই যেন একটা কোহারেন্ট এবং কোহেশন থাকে, এবং প্রথমের কথার সঙ্গে যেন পরের কথাগুলো মিল থাকে। এখন আমি তো 1 সেকেন্ডে একটা গল্প শেষ করে দিতে পারি। 1 সেকেন্ডে একটা গল্প যদি আমি শেষ করে দেই, তাহলে গল্প শেষ, ওই দেখা যায় দেশ, আমার গল্প শেষ। এটা তো করাই যাবে, কিন্তু আমাদের তো এখানে মার্কস আছে, এটা তো রাইটিং স্কিলের একটা টেস্টিং। সো এখানে গল্পটাকে অবশ্যই ইউনিভার্সাল আপিল যেন আসে একটা, যে গল্পটা যেন নট ফর রংপুর ডিভিশন বাট ফর চিটাগাং ডিভিশন, মানে যারা যেখানে আছে ইউনিভার্সালি যেন গল্পটা শেষ হয়, এবং এটার মেসেজটা যেন ট্রু মেসেজ হয়, এবং একটা শিক্ষামূলক যেন কিছু আসে। এটাই হচ্ছে একটা স্টোরি রাইটিংয়ের ফোকাস। এবং এই ফোকাসটা আমরা ভুলে গিয়ে ফোকাস লিখে দিই, এবং মন যা চায় তাই লিখে দিই, একই সেন্টেন্স বারবার লিখে দিই। তোমরা কি ভাবছো টিচাররা পড়ে না? টিচারদের পড়তে হয় না? অবশ্যই আমাদের চোখ পড়ে যায়। আমরা দেখবা সেন্টেন্সের মাঝখানে টিক চিহ্ন দিই। মাঝখানে কেন টিক চিহ্ন দিই? তোমার সেন্টেন্সের মাঝখানে ভাব থাকে, আমরা ভাবটা দেখলেই বুঝতে পারি যে এটা তুমি কি লিখছো কি লেখো নেই। যারা এক্সপার্ট, আমার থেকে অনেক সিনিয়র টিচার খাতা কাটেন, তারা তো আরও বেশি এক্সপার্ট। সো কখনো এই ধরনের ভাবারই কোনো অপশনই নাই যে ছাত্রগুলো পড়বে না, একই সেন্টেন্স বারবার লিখে দেই, স্টোরিটা বড় করি। স্টোরিটা বড় করাটা যতটা বেশি ফ্যাক্ট, তার থেকেই বড় ফ্যাক্ট হবে তুমি ইউনিভার্সাল ট্রুথ আছে কিনা। এখন যদি তুমি বলো যে মমতাজ তাজমহল বানিয়েছে শাহজাহানের জন্য, দুইটা কথাই সত্য। মমতাজও সত্য, শাহজাহানও সত্য, তাজমহলও সত্য, কিন্তু ঘটনাটা তো তোমার সত্য না, তোমার ইউনিভার্সাল ট্রুথ তো নাই, এবং এখানে ইউনিভার্সাল আপিল থাকবে না। একবার যখন কেউ এটা শুনবে, এটা তো বলবে এটা তো মিথ্যা গল্প, এটা তো না। সবাই যেটা জানে সেটা হলো শাহজাহান তাজমহল বানিয়েছিল মমতাজের জন্য। সো এই একটা কথাতেই আমার মনে হয় তোমাদের স্টোরি সম্পর্কে যত হিস্টোরি আছে, মানে তোমার চিন্তা আছে, সলভ হয়ে যাওয়ার কথা। সো স্টোরি সম্বন্ধে কারো কোনো কমেন্টস থাকলে প্লিজ একটু যদি জানাও তাহলে খুব ভালো হয়। ইমরান আলী ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ইমরান। বিক্রম সেনায়, এটা একাডেমিক ক্লাস, প্যারাগ্রাফ করেই কি লিখবো নাকি পয়েন্ট করে? আমার মনে হয় প্যারাগ্রাফ করে লিখতে হবে। কসিমউদ্দিন, খুব ভালো প্রশ্ন করেছো। So that's great, nice. Keep watching us.
এখন এখানে যে 16টা পয়েন্টস আমি আলোচনা করেছি, আমার মনে হয় যে চাইলেই এগুলো কমপ্লিট করা সম্ভব। এবার আসি ইনফর্মাল লেটার্স। ইনফর্মাল লেটার্স নিয়ে আসলে কিছু বলার নেই, তারপরেও আমি কয়েকটা ইনফর্মাল লেটার্স রেডি করেছি। এটা ইম্পর্টেন্ট। বার্থডে গিফট 3 নাম্বার, 5 নাম্বার, টু ফ্রেন্ড অ্যাবাউট ইউর পিকনিক লাগবে না, টেলিং অ্যাবাউট ন্যাচারাল সাইট, এটা ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা এই 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড টু এমন নেগেটিভ কোনো কিছু আসবে না। অ্যান্ড 12 নম্বরটা, এই 12 নম্বরটা পর্যন্ত আমার মনে হয় যে যদি একটু প্রিপারেশন নাও যে কোনো ধরনের ইনফর্মাল লেখা সম্ভব। তবে ইনফর্মালে এটা কোনো সমস্যা নাই, কোন ডান পাশে শুরু করবা নাকি বাম পাশে শুরু করবা এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, শুরু করো। বাট অবশ্যই ইনভলভ দিবে, খামটা যেন সুন্দর হয়, একটু ডিজাইন করে দিবে মাঝখানে, স্টাম্পের জায়গাটা লিখবে, তাহলে ভালো হবে। আর যদি ওখানে কোনো ঠিকানা দেয়া থাকে যে সাপোজ ইউ আর অমুক, সাপোজ ইউ আর রাজু, এটা সেটা যা হোক, এটা যদি থাকে দেয়া, তাহলে অবশ্যই কিন্তু ওখানে কি করতে হবে, ওখানে অবশ্যই ওইটাই ঠিকানাই ব্যবহার করতে হবে। যে নাম যদি দেয়া থাকে সে নামটাই কিন্তু ব্যবহার করতে হবে, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। ওকে, এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড পেপারে। বাট সেকেন্ড পেপারে যাওয়ার আগে ফার্স্ট পেপারের একটা বিষয় আমি ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নিয়ে কথা বললাম না, বিকজ এটা অনেক হিউজ একটা আইটেম। সো আমি গবেষণা করে দেখেছি, তোমরা যদি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, আবারও বলছি ঢাকা, বরিশাল এবং চট্টগ্রামের বিগত 3 বছরের প্রশ্ন যদি তোমরা আগামী এই কয়দিন 20 দিন বা 22 দিন সময় তোমরা পাবে, তারপরে তো আবার বাংলা পড়তে হবে। তো আমি চাচ্ছি যে প্রতিদিনে তোমরা 1 ঘন্টা করে অন্তত ইংরেজিটা পড়ো। 1 ঘন্টা করে ইংরেজি পড়লে অবশ্যই তোমাদের অনেক সুন্দর হবে। আর তার পাশাপাশি যেই রুটিন দেখো, রুটিনে কোন সাবজেক্টটার আগে বন্ধ কম আছে সেইটা তোমরা আগাই নাও, কারণ যেটাতে বন্ধ বেশি আছে সেটা একটু রেখে দাও, বাট যেটাতে বন্ধ কম আছে সেটা তোমাদেরকে কিন্তু একটু এগিয়ে নেওয়া উচিত। সো থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা সেকেন্ড পেপারের বিষয়টাতেও থাকবে সাথে, আমরা চেষ্টা করতেছি। ওকে, এখন সেকেন্ড পেপারের তো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আজকে কথা বলার সম্ভবই না। গ্রামাটিক্যাল আইটেমসগুলো তোমরা অবশ্যই সংশ্লিষ্ট যে স্যারের কাছে পড়েছো, যেখানে পড়েছো সেই খাতাটা বের করো। স্যার অবশ্যই তোমাকে নোট দিয়েছে, শিট দিয়েছে, বা যে রুলসগুলো দিয়েছে সেখান থেকে দেখো। তবে এতদিনে তুমি যেগুলো পরীক্ষা দিয়েছো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার খাতাটা বের করো। এখন খাতা যদি পেয়ে থাকো তাহলে এই খাতাগুলোতে দেখো তোমার কোন আইটেমটাতে বেশি ভুল হয়েছে, কানেক্টরসে নাকি কমপ্লিটিং সেন্টেন্সে, কোথায় তোমার বেশি ভুল হলো, এই ভুলগুলো আবার তুমি মার্কিং করো। এবং এই ভুলটাও তুমি আবার ভুল করবে, কারণ মানুষ একই রকম ভুল বারবার করে। তো এই ভুল যেন না হয় সেটা অবশ্যই খাতাগুলো বের করো, খাতাগুলো দেখো। তোমাদের কলেজের খাতাগুলো যদি তোমাদেরকে টিচার শো করে থাকে তাহলে তুমি জানো যে কোথায় কোথায় ভুল দেখানোর চেষ্টা করা হয়েছে। তো স্যারের পরামর্শ নাও। তবে এই ভুলগুলো আর করা যাবে না, যা করেছো ফাইনাল পরীক্ষার আগে এই ভুলগুলোকে সংশোধন করে নিতে হবে। ভুল কতক্ষণ পর্যন্ত ভুল, যতক্ষণ পর্যন্ত তুমি এটা সংশোধনের চেষ্টা না করবে। সো সংশোধনের জন্য চেষ্টা করো, আল্লাহ তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আমরা লাইভটাকে খুব দীর্ঘায়িত করব না। এখানে যে সেকেন্ড পেপারের যে প্যারাগ্রাফ বাই লিস্টিং অর ডিসক্রিপশন যে প্যারাগ্রাফটা, সো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের একটা কথা আমি এখানে বলবো। স্যার বলেছেন যে লিস্টিং এবং ডিসক্রিপশন প্যারাগ্রাফটা যেন অবশ্যই কানেক্টেড থাকে। এখানে একেবারে মুখস্থ করে তোমরা লেখা শুরু করে দাও, এটা যেন না হয়। কারণ আমরা বুঝতে পারি যে তোমরা কোন বই থেকে লিখছো, এটা বলা যায় যে তুমি এই বই থেকে লিখছো, তুমি এই বই থেকে লিখছো, বোঝা যায়। সো আমি চাই, এটা পার্সোনাল চাও আমার অ্যাজ এ টিচার, যে তুমি যখন ডিসক্রিপশন অথবা লিস্টিং প্যারাগ্রাফ লিখবে, এই ডিসক্রিপশন অথবা লিস্টিং প্যারাগ্রাফ লিখতে গেলে অবশ্যই তুমি টপিক সেন্টেন্সটাতে মনোযোগী হবে। কারণ স্যার বলেছে, মনিরুজ্জামান স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, উনি বলেছেন যে যদি টপিক সেন্টেন্সটা যদি তুমি না লেখো প্যারাগ্রাফটা কিন্তু শেষ। তাহলে অবশ্যই তোমাকে টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স কি, টপিকটার উপরে ভিত্তি করে যে সেন্টেন্সটা এটাকেই টপিক সেন্টেন্স বলে। প্রথম লাইনটা এখন বলছে তোমাকে সাউন্ড পলিউশন, এখন তুমি এখানে দেওয়া আছে ফিমেল এডুকেশন, এখন ফিমেল এডুকেশন তুমি লিখতেছো যে বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, দেয়ার আর মেনি প্রবলেমস রিগার্ডিং উমেন অর ফিমেল পার্সন, আর এগুলো তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে বলছে ফিমেল এডুকেশন, অর্থাৎ শুরুই হবে তোমার ফিমেল এডুকেশন দিয়ে, জেনজেড।
এখন এই জেনজিদের যেটা আছে সেটা দিয়ে তোমাকে শুরু করতে হবে। তোমাকে এনভায়রনমেন্ট পলিউশন বলছে, তুমি এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে তোমাকে শুরু করতে হবে। প্রথম লাইন, দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স, এই জন্য বলা হয়ে থাকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথম লাইনটাকে তোমাকে অবশ্যই এই টপিক্সের মধ্যেই যেন হয়। এখন 21 ফেব্রুয়ারি তুমি লিখতেছো, এখন তুমি বলতেছো 21 ফেব্রুয়ারি ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এইভাবেও তুমি শুরু করতে পারো। ওটা ইম্পর্টেন্সে লিখলে এটা বেশি ভালো হয়। 21 ফেব্রুয়ারি ইজ এ গ্লোরিয়াস ডে ইন দ্য হিস্টোরি অফ বাঙালি পিপল, এটা যদি দাও তাহলে তো এটা বেশি ভালো হয়। সো এটা তুমি তৈরি করবে, নট দ্যাট যে এটাই যে 100% ভালো, এর থেকে ভালো সেন্টেন্স তুমি তৈরি করতে পারো, বাট তুমি চেষ্টা করো না। তোমাদেরকে এগুলো নোটটা আগেই রেডি করে ফেলতে হবে যে আমি এই প্যারাগ্রাফটা আসলে আমি এটা লিখবো, এই প্যারাগ্রাফটা আসলে এই প্যারাগ্রাফটা লিখবো। সো এই 12টা প্যারাগ্রাফ আগামী 12 দিনে 10 মিনিট করে সময় দিলে আমার মনে হয় এই 12টা প্যারাগ্রাফ একেবারে সুন্দর করে মার্ভেলাস ওয়েতে তোমরা নোট করে পড়ে ফেলতে পারো। এবং তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করার দরকার নাই যে আমি এই প্যারাগ্রাফের শুরুটা এইভাবে লিখবো। তুমি কি লিখবে, কোনটা নোট করবে, এটা কিন্তু তোমার পার্সোনাল নোটে থাকবে। হ্যাঁ, দেখবা সবাই একটা কিন্তু ফোন আছে, স্মার্টফোন আছে, স্মার্টফোনে কিন্তু নোট আছে। সো তুমি নোট করে রাখো না যে এই প্যারাগ্রাফটা আসলে প্রথম লাইনটা, শুধু প্রথম লাইনটা তুমি রেডি করে রাখো, ইনাফ। ভিতরের তথ্যগুলো তো একই আছে, কোনো অসুবিধা নেই। এবার আসো প্যারাগ্রাফ রাইটিং, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অর কজ অ্যান্ড ইফেক্ট। এটা কিন্তু বিশাল একটা বিষয়। এই প্যারাগ্রাফটা নর্মালি কিন্তু তোমাকে একটু বড় করে লিখতে হবে, কারণ যেখানে কজ থাকবে, ইফেক্ট থাকবে, এই সমস্ত বিষয় যেখানে থাকবে সেই বিষয়গুলো কিন্তু একটু ব্রডলি লিখতে হবে। এখন তার মানে এই নয় যে তুমি প্যারা করতে পারবে, এখানে কোনো প্যারা করা যাবে না। হ্যাঁ, এখানে কোনো প্যারা করা যাবে না। এখানে তুমি কি লিখতেছো, কেন লিখতেছো, কি বৈশিষ্ট্য, তার কাজটা কি, তার গুড সাইড কি, তার ব্যাড সাইড কি, সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে তোমাকে ফলো আপ করতে হবে এবং এখানে তোমাকে এটা নিয়ে আসতে হবে। সো প্যারাগ্রাফ রাইটিংয়ে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্যারাগ্রাফ রাইটিংয়ে কখনো প্যারা করা যাবে না। প্যারাগ্রাফ রাইটিংয়ে আমরা অবশ্যই যেটা করতে পারবো সেটা হলো যে প্যারাগ্রাফ রাইটিংয়ে অবশ্যই আমরা যেটা করতে হবে সেটা হলো সিকোয়েন্স অফ টেন্সটা মেনটেন করতে হবে এবং টপিক সেন্টেন্সটা মেনটেন করতে হবে। টাইটেলটা অনেকে কালার পেন দিয়ে তোমরা করো, সেটাও করার দরকার নাই, কোনো দরকার নেই কালার পেন দিয়ে তোমাকে ঘষা মাজা করার। তুমি নর্মালি লিখো। এখন কত বড় লিখবো এটা একটা প্রশ্ন যারা তোমাদের পক্ষ থেকে সবসময় আসে যে কত বড় লিখবো স্যার। এটা তুমি ওই কয়েকটা বিষয় মাথায় রাখো যে কি বিষয়টা, বিষয়টাতে কি সমস্যা হয়েছে, হ্যাঁ, এর বৈশিষ্ট্যটা কি, এর কাজটা কি, হ্যাঁ, এর গুড সাইড কি, এর ব্যাড সাইড কি, এইগুলো সব কিছু নিয়ে লিখতে যদি তোমার 3 পেজ লাগে লিখো, তুমি যদি লিখতে পারো লিখো। এখন বেশি ফাঁকা করে লেখার দরকার নেই, তুমি নর্মালি লিখতে থাকো। সো এই সব বিষয়গুলো যদি তোমার গ্রিপের মধ্যে থাকে, তুমি যদি লিখতে পারো, তাহলে আমি মনে করি তোমার প্যারাগ্রাফ রাইটিংটা অনেক সুন্দর হবে। সো ডিয়ার লার্নার্স, তোমাদের আর কার কোনো রাইটিং স্কিল নিয়ে বা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাজেশন এগুলোই হয়, গ্রামার আইটেম তো সাজেশন হয় না। তো তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা স্লাইড বা ক্লাসটা শেষ করব। বাট তার আগে আমি চাচ্ছি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি জানতে চাচ্ছি। তোমাদের কোনো কমেন্টস থাকলে তোমরা কমেন্টস করতে পারো। আর এই ক্লাসটা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে তোমরা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে সবাইকে যে তোমাদের কোন পার্টটা তোমরা মুখস্থ করবে বেশি। এই মুখস্থের পার্টটা নিয়ে যেহেতু তোমাদের সবার মধ্যেই কনফিউশন, আর এই কনফিউশনটা আমরা দূর করতে চাই। এই দূর করার জন্য এই ছোটো প্রয়াস। এখন যদি কারো কোনো গ্রামাটিক্যাল প্রবলেম থাকে বা এখনও যদি তুমি কনফিউশনে ভুগো যে তুমি এই আইটেমটা তোমার প্রবলেম হচ্ছে, তুমি এটা দিবে না বা তুমি এটা বাদ দিবে, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তবে রাইটিং তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, এই রাইটিং তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। সো তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমরা আগামী যে কয়েকদিন সময় পাচ্ছ সেই কয়েকদিনের মধ্যেই তোমরা তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নাও, কারণ ইংরেজিতে ভালো রেজাল্ট যদি করতে না পারো তাহলে তোমার অ্যাডমিশনে গিয়ে তুমি অনেক বড় ধাক্কা খাবে। সো অবশ্যই অ্যাডমিশনের জন্য আমাদের জয়কলি পাবলিকেশনসের যে ইংলিশ বিচিত্রা বই আছে তোমরা সবাই জানো, এবং প্রত্যেকটা স্লাইডে তোমরা দেখেছো যে ইংলিশ বিচিত্রা বই আছে, এটা তোমরা নতুন এডিশন অবশ্যই সংগ্রহ করবে। পাশাপাশি তোমাদের লেখার সময় তোমরা অবশ্যই চিন্তা করবে লেখাটা যেন ক্রিয়েটিভ হয়, কপি না হয়। একই রকমের প্যারাগ্রাফ যদি সবাই লিখো
মার্কসটা যেন একই রকম না হয়, তোমার বন্ধুর থেকে যেন তোমার মার্কসটা অনেক ভালো হয়। সো তোমাদের যেহেতু কোনো কমেন্টস নাই, তোমাদের আমি অনুরোধ করব ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দিবে এবং অবশ্যই জয়গুলি পাবলিকেশনসের সাথে থাকবে। আমি এতক্ষণ মাসুম স্যার তোমাদের সাথে ছিলাম। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের সফলতা কামনা করে আজকের লাইভটা এখানেই শেষ করছি। আবার হয়তোবা দেখা হবে এই পেজ থেকেই অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো টিচার তোমাদের সমস্যাগুলোকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।